শেখ হাসিনার সময় স্বাধীনতা সংগ্রাম, এরপর ইউনূসের সময় স্বাধীনতা সংগ্রাম, তারা স্বাধীনতা পেতে পেতে এমন একটা অবস্থা, একটা দেশ কতবার স্বাধীন হবে এই প্রশ্ন তাদের কমন প্রশ্ন হয়ে উঠেছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা প্রধান উপদেষ্টা করেছেন। সেই প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে বাকবিতণ্ডা বা একেবারে ঝামেলায় জড়িয়ে পড়েছেন ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের একটা সংঘাত বেঁধে গিয়েছে এবং এই সংঘাতের জন্যই এই মুহূর্তে বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে। ইউনূসকে তার গদি থেকে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য একটা শক্তি কিন্তু কাজ করবে চীনের, এবং সেক্ষেত্রে ভারত আলটিমেটলি তার পাশে এসে দাঁড়াবে। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলাদেশ আমাদের পড়শি দেশ, অথচ বাংলাদেশের উপর থেকে যে নজর আমাদের কিন্তু কোনোভাবে সরছে না। তার একটাই কারণ, বাংলাদেশের আভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি চিরকাল তারা স্বাধীনতা সংগ্রাম করে আসছে। শেখ হাসিনার সময় স্বাধীনতা সংগ্রাম, এরপর ইউনূসের সময় স্বাধীনতা সংগ্রাম, মানে তারা স্বাধীনতা পেতে পেতে এমন একটা অবস্থা, মানে একটা দেশ কতবার স্বাধীন হবে এই প্রশ্ন একেবারে তাদের কমন প্রশ্ন হয়ে উঠেছে। ঠিক এই গ্রাউন্ডে বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই অভ্যন্তরীণ পরিস্থিতিতে জিওপলিটিক্যাল দিক থেকে বাংলাদেশ এই মুহূর্তে যে গুরুতর পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, ঠিক সেইটা নিয়ে আজকের মূল আলোচনা। এবং এই আলোচনা আমি দুটো ভাগে ভাগ করতে চাইব। তার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশের যে ক্যারেক্টার বা বাংলাদেশের অভ্যন্তরীণ যে পরিস্থিতি, সেটা বোঝাতে গেলে আমাকে দুটো পার্ট ভাগ করতেই হবে। তার কারণ আপনারা শেষে অবশ্যই বুঝবেন। এই যে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতিকে দুভাগে ভাগ করতে হচ্ছে। দুটো ভাগে কেন ভাগ করতে হচ্ছে? প্রাথমিকভাবে এই বাংলাদেশের সঙ্গে যুক্ত আছে পাকিস্তান। এই মুহূর্তে পাকিস্তান আমরা দেখেছি সম্প্রতি ইশাক দার, পাকিস্তানের বিদেশমন্ত্রী, তিনি ভ্রমণ করেছেন বা তিনি সফর করেছেন বাংলাদেশে। এসে সফর নয়, শুধু বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন, আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। ইতিমধ্যেই তৌহিদ হোসেন সহ মোহাম্মদ ইউনূস, তার সঙ্গে অব্দি কথা বলেছেন অন্তর্বর্তী উপদেষ্টা। তো এই যে অন্তর্বর্তী উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বা এই সমস্ত কিছু, ইশাক দার এসে বৈঠক করছেন, এই টোটাল জিস্ট যেটা দাঁড়াচ্ছে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরো জুড়ছে, আরো শক্ত হচ্ছে। এইটা কেন সেটা আমি বলবো। এবং পার্ট টু যেটা আমি বলবো এই অনুষ্ঠানে, মূলত বাংলাদেশের যে অভ্যন্তরীণ পরিস্থিতি, সেই পরিস্থিতি দাঁড়িয়ে একটা বিষয় একেবারে যৌথভাবে সামনে আসতে শুরু করেছে। তার কারণ, বাংলাদেশের নির্বাচন কবে হবে। বাংলাদেশের নির্বাচনকে নিয়ে রীতিমতো টালগোল চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এরকম একটা ঘোষণা প্রধান উপদেষ্টা করেছেন, কিন্তু সেই প্রধান উপদেষ্টার সঙ্গে ইতিমধ্যে বাকবিতণ্ডা বা একেবারে ঝামেলায় জড়িয়ে পড়েছেন ওয়াকারুজ্জামান। এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তার সঙ্গে প্রধান উপদেষ্টার যে সংঘাত, সেই সংঘাত সামনে চলে এসেছে। তার অন্যতম কারণ আমরা দেখেছি বাংলাদেশের সেনাপ্রধান তিনি কি ছক চেলেছেন এবং তার পাল্টা কি ছক ইউনূস চেলেছে, এবং এই দুটো বিষয় নিয়ে আলোচনা। একেবারে শুরুতে আমি যেটা বলবো, বাংলাদেশ এই মুহূর্তে জিওপলিটিক্যাল দিক থেকে প্রচণ্ড ভয়ানক একটা দেশে পরিণত হয়েছে। তার কারণ, সেখানে সংখ্যালঘু থেকে শুরু করে অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের কোনো সুরক্ষা নেই। এই জায়গায় দাঁড়িয়ে অন্তর্বর্তী উপদেষ্টা যবে থেকে জয়েন করেছেন বা যবে থেকে শেখ হাসিনার পতন হয়েছে, তারপর থেকেই বাংলাদেশের যে দায়িত্ব, সেই দায়িত্ব পেয়েছে কে? বাংলাদেশের দায়িত্ব পেয়েছে ওয়াকারুজ্জামান, এবং তিনি দায়িত্ব নিয়েছেন এবং পরিষ্কার করে তিনি বলেছেন যে সেনারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করবে। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন যত দ্রুত করা যায় তা নিয়ে কিন্তু শেখ হাসিনার পরবর্তীকালে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে এই সিন্ডিকেটের, এই যে ইউনূস সিন্ডিকেট, তার কিন্তু একটা সংঘাত হয়েছে। এবং ইউনূসের সঙ্গে ডিরেক্ট যে সংঘাত, সেই সংঘাত আমরা সবাই কম বেশি জানি। বারবার করে ইউনূসকে থ্রেট দেওয়া হয়েছে ওয়াকারুজ্জামানের তরফ থেকে। এবং এই ওয়াকারুজ্জামান এবং এই যে ইউনূস সিন্ডিকেট, তারা মূলত কি চাইছেন আমরা সেটা বারবার করে বলেছি, পাকিস্তান মডেলকে ধার করতে চাইছেন এবং সেখানে সেনাদের শাসন থাকবে, সেনারাই সব কিছু কন্ট্রোল করবে। এই একটা ছক কিন্তু এইবার ওয়াকারুজ্জামান চালতে শুরু করেছেন। তার কারণ, মূলত যে সংঘাতের চিত্রটা প্রকাশ্যে চলে আসছে এই ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের, তার কারণ নির্বাচন কোনোভাবেই দেরি করা যাবে না, এই বিষয়টা কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যাবে না। সম্প্রতি যে বিষয়টা সামনে আসছে, এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু গিয়ে বৈঠক করেছেন ইউনূসের সঙ্গে, এবং এই ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি বেশ কয়েকটা থ্রেট দিয়েছেন। তার মধ্যে যে বিষয়টা একেবারে গুরুত্বপূর্ণ, সেইটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী। বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ সেনাবাহিনী নবম পদাতিক ডিভিশন। নবম পদাতিক ডিভিশন ঢাকার যে নিরাপত্তা কন্ট্রোল, সেই নিরাপত্তা কন্ট্রোল করে নবম পদাতিক ডিভিশন। এবং এই নবম পদাতিক ডিভিশনের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পোস্ট, সেই পোস্ট খালি হওয়ার পর এই ওয়াকারুজ্জামান তিনি কিন্তু বলেছিলেন, ইউনূসকে তিনি রিকোয়েস্ট করেছিলেন, সুপারিশ করেছিলেন যাতে এই গুরুত্বপূর্ণ যে পদ, সেই পদগুলোতে তাদেরকে বহাল রাখা হয়। অর্থাৎ আমি একটা নাম বলতে চাইবো, নবম পদাতিক ডিভিশনের সাভার তথা ঢাকা অঞ্চলে নিরাপত্তার দায়িত্বে ছিলেন এবং রাষ্ট্রপতি সহ বিভিন্ন জায়গার যে দেখভাল, সেনাপ্রধানদের সুরক্ষা, সেই সুরক্ষা দেখভাল করেন জেনারেল মঈন খান, এবং তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ, তিনি এই ওয়াকারুজ্জামানের ভীষণ ঘনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য লোক। এবং
তার যে সেই রিটায়ারমেন্টের পর কিন্তু সেই যে সময় বাড়ানোর জন্য সুপারিশ করেছিলেন ওয়াকারুজ্জামান, কিন্তু সেই সময় বাড়ানোর যে সুপারিশ, সেই সুপারিশকে কিন্তু কোনোভাবে আমল দেননি বা পাত্তা দেননি ইউনূস, এবং তাতেই তিনি বেজায় চটেছেন এবং তিনি থ্রেট করেছেন। এবং এছাড়াও তিনি গিয়ে বলে এসেছেন, যে খবর এসে পৌঁছচ্ছে, ওই ইউনূসকে তিনি থ্রেট করে এসেছেন যে ইউনূসের দপ্তরে কম বেশি সুপারিশ সহ পদোন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে এই পোস্টিং নিয়ে ওয়াকারুজ্জামানের 71টি সুপারিশ ফাইল পড়ে রয়েছে, যেগুলোতে সই করছেন না এই মুহূর্তে ইউনূস, এবং সেই জন্যই তিনি বেজায় চটেছেন বলে ইতিমধ্যে খবর এসে পৌঁছচ্ছে। এবং ঠিক সেই কারণে কিন্তু ওয়াকারুজ্জামানের সঙ্গে ইউনূসের একটা সংঘাত বেঁধে গিয়েছে, এবং এই সংঘাতের জন্যই বারবার করে আমরা দেখেছি এই বিভিন্ন জায়গায় যে পোস্টিংগুলো হচ্ছে সেনাবাহিনীর, সেই পোস্টিংগুলো কিন্তু ইউনূস সিন্ডিকেটের যে পছন্দের পোস্টিং হচ্ছে, এবং তারাই অধিকাংশ ক্ষেত্রে এনসিপি বা আওয়ামী লীগের বিপরীত বিভিন্ন ক্ষেত্রে জামাতে ইসলাম, সেই জামাতে ইসলামে ঘনিষ্ঠ, এবং এই জামাতে ইসলামের ঘনিষ্ঠ হওয়ার জন্যই বিশেষ করে আমি নাম বলতে চাইবো ডিভিশন বগুড়া ক্যান্টনমেন্ট একাধিক ডিভিশনের পোস্টিং আসাদুল পান, এবং এই আসাদুল, যিনি মেজর জেনারেল আসাদুল, সেই আসাদুল কিন্তু যাওয়ার পর থেকে সেই সমস্ত জায়গায় বিভিন্ন ক্ষেত্রে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর থেকে সমস্ত যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, সেই সিচুয়েশনটা একেবারে বিগড়ে দেন এবং এই বঙ্গবন্ধুর নাম নিশান মুছে ফেলেন ওই জায়গাগুলো থেকে। এবং তার ইতিহাস, সেই ইতিহাস বলছে তিনি মূলত ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের নয়, এবং এই ওয়াকারুজ্জামান সিন্ডিকেটের নয় বলেই কিন্তু বেজায় চটেছেন ওয়াকারুজ্জামান। এবং এই ওয়াকারুজ্জামান ইতিমধ্যে যে প্ল্যানিং করছেন ঢাকার এই নবম পদাতিক ডিভিশন নিয়ে দখল করার জন্য। এর আগে নবম পদাতিক ডিভিশনের বিভিন্ন আমরা সেক্টরকে দেখেছি ঢাকায় একেবারে সাজোয়া যান টান এগুলো সব নামিয়ে দিয়েছিল। তার কারণ কি, সেই সময় ওয়াকারুজ্জামান এই যে সিন্ডিকেট, যে ইউনূস সিন্ডিকেটকে থ্রেট করেছিল যে ইউনূস সিন্ডিকেটকে রাখা যাবে না, ইউনূস সিন্ডিকেট সরিয়ে দিতে হবে, এবং এই ইউনূস সিন্ডিকেটকে সরিয়ে দিয়ে তিনি রাষ্ট্রপতি হবেন বা তিনি ক্ষমতা দখল করবেন, ক্ষমতা আসীন করবেন, এই সমস্ত প্ল্যানিং কিন্তু ওয়াকারুজ্জামান করছিলেন। এবং জানি ইউনূসের সঙ্গেও সংঘাত, এবং এই ইউনূস কিন্তু মূলত যেটা চাইছে এনসিপি যাতে ক্ষমতায় আসে, এবং এনসিপি ক্ষমতায় থাকলেই কিন্তু তার আখের লাভ, এবং তিনি এনসিপির প্রধান মুখ হবেন এবং প্রধানমন্ত্রী হয়ে বসবেন, এমনটা কিন্তু ছক করছেন তিনি, সেটা ওয়াকারুজ্জামান নিজেও বুঝতে পারছেন। এবং গত বছর থেকে আমরা জানি যে এবছর ডিসেম্বর বা নভেম্বরে কিন্তু এই ওয়াকারুজ্জামানের সময় শেষ বা তার রিটায়ারমেন্ট, এবং সেই রিটায়ারমেন্ট যদি কোনোভাবে আর এক্সটেনশন না হয়, সেক্ষেত্রে ওয়াকারুজ্জামানের অনুপস্থিতিতে যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে এনসিপি তার নিজের সিন্ডিকেটকে দিয়ে বা এই যে ইউনূস তার নিজের সিন্ডিকেটকে দিয়ে এই সমস্ত নির্বাচনগুলো একেবারে ক্যাপচার করবে, এই একটা ভয়, এই একটা বিষয় কিন্তু তার থাকছে। ফলে যে বিষয়টা সামনে আসছে, ওয়াকারুজ্জামানের সঙ্গে এই মুহূর্তে ইউনূসের যে ঝামেলা, যে সংঘাত, সেই সংঘাতের উপর দাঁড়িয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ কন্ডিশন ভীষণ বিঘ্নিত। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসছে, আমরা দেখেছি এসসিও সম্মেলনের আগে ঠিক কয়েকদিন আগেই বাংলাদেশের যে সেনাকর্তা ওয়াকারুজ্জামান তিনি চীনে গিয়েছিলেন, এবং চীনের সামরিক বেশ কয়েকটা আধিকারিকের সঙ্গে তিনি বৈঠক করেছেন। এবং এইখানে প্রশ্ন উঠছে, তাহলে কি চীনের থেকে এইবার অস্ত্র ধার করে বা চীনের থেকে সামরিক সাহায্য ধার করে এই মুহূর্তে বাংলাদেশে গণ অভ্যুত্থান হবে? একদিকে যখন ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আরও সুষ্ঠু হচ্ছে, ভারতের সঙ্গে চীনের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওয়াকারুজ্জামান কি এবার চীনের থেকে হেল্প নিয়ে এই জায়গাটা তৈরি করতে চলেছে, এবং সেই তৈরি করার পর কি হাসিনাকে তিনি ফিরিয়ে আনবেন, এই প্রশ্ন উঠছে। অন্যদিকে আমি প্রথমেই দুটো পার্ট করে দিয়েছিলাম এই বিষয়টা, তার অন্যতম কারণ এই ওয়াকারুজ্জামানদের সঙ্গে, এই সেনাপ্রধানদের সঙ্গে কিন্তু মূলত ইশাক দার পাকিস্তান এসে বৈঠক করেনি। পাকিস্তানের যে মডেল, যে সেনাপ্রধানদের মডেল বা সেনার শাসন মডেল, সেই সেনা শাসন মডেল কিন্তু ওয়াকারুজ্জামান চেয়েছিল। কিন্তু ওয়াকারুজ্জামান যখন দেখলো যে পাকিস্তান ডিরেক্টলি সাপোর্ট করছে না, ঠিক তখনই তিনি কি করলেন, তিনি চীনে গেলেন, এবং যখন তিনি বুঝতে পারছেন এসসিও সম্মেলনে নরেন্দ্র মোদী হ্যাঁ করেছে এবং তিনি যাবেন বলেছেন, ঠিক তার পর মুহূর্তে তিনি বাংলাদেশে গেলেন, এবং তিনি বুঝতে পারলেন যে ভারত এবং চীন এক হয়ে গেলে বাংলাদেশ সেখান থেকে সুবিধা পাবে, এবং বাংলাদেশ সুবিধা পাবে মানে সামরিক দিক থেকে এই ইউনূসকে সরিয়ে দেওয়ার জন্য, ইউনূসকে তার গদি থেকে লাথি মেরে ফেলে দেওয়ার জন্য একটা শক্তি কিন্তু কাজ করবে চীনের, এবং সেক্ষেত্রে ভারত আলটিমেটলি তার পাশে এসে দাঁড়াবে। এবং ওয়াকারুজ্জামান ডিরেক্ট সাহায্য না চাইলেও বা না পেলেও ও চীনের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয়, চীন যদি সামরিক সাহায্য করে, ভারতও করবে, এবং সেক্ষেত্রে ভারতের সুবিধা হবে কি, এই ইউনূসকে সরিয়ে দিয়ে হাসিনাকে পদে বসানো। এই একটা ছক কিন্তু ওয়াকারুজ্জামান করছেন, এবং এই যে বিষয়টা, তাতে কিন্তু বেজায় ভয় পেয়েছেন এই ইউনূস, এবং এই ইউনূসের ভয় পাওয়ার যে বিষয়টা, সেইটা কিন্তু ইশাক দার দ্রুত এসেছেন, এবং ইশাক দার পাকিস্তানের সঙ্গে বৈঠক করে পাকিস্তানের যারা কর্তা রয়েছেন তারা মূলত এই বাংলাদেশের যে ইউনূস সিন্ডিকেট তাকে সাহায্য করছেন, এই বিষয়টা কিন্তু একেবারে প্রকাশ্যে। ফলে গোষ্ঠীদ্বন্দ্ব যেমন প্রকাশ্যে, ঠিক সেই রকমভাবে সামরিক দিক থেকে এই বিষয়টা আরও প্রকাশ্যে চলে এসেছে যে বাংলাদেশে কিন্তু গণ অভ্যুত্থান অবশ্যম্ভাবী, খুব তাড়াতাড়ি ফের গণ অভ্যুত্থান হতে পারে। এই গণ অভ্যুত্থান এবং পদাতিক ডিভিশনকে নিয়ে যদি করতে যায় ইউনূস,
তাহলে সেক্ষেত্রে তার মাথাকে সরাতে হতো এবং সেই মাথাকে সরিয়ে দিয়ে এই মুহূর্তে নিজের সিন্ডিকেটের মাথাকে বসিয়েছে ইউনূস, যেটা ওয়াকারুজ্জামানের নাপসন্দ, এবং ওয়াকারুজ্জামান সেই জন্য এই মুহূর্তে চীনের থেকে সামরিক সাহায্য ধার করতে চাইছে। এবং সেই জন্যই কি বাংলাদেশে পতন অবশ্যম্ভাবী এই ইউনূসের, সেই প্রশ্ন উঠছে। এবং এই দিক থেকে আরও একটা প্রশ্ন কিন্তু জেগে উঠছে সাধারণ মানুষের মনে, হাসিনা কি তবে ফের বসতে চলেছে? নির্বাচন কি বাংলাদেশে হবে না? নির্বাচনের আগেই কি পতন হতে চলেছে এই ইউনূসের? এবং সেই পতনের পর কি ফের ভারতের বদান্যতায়, ভারতের সহযোগিতায়, ভারতের উপস্থিতিতে ক্ষমতায় বসতে চলেছে শেখ হাসিনা? এই প্রশ্ন উঠছে এবং এদিকে নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।